সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। ঘরে থাকি, নিরাপদে থাকি, এর মধ্যে হয়তো তোমরা তোমাদের পড়াশোনার কাজটা চালিয়ে যাচ্ছ, আমরা আশা করি। আমাদের আজকের সেশন স্থির তড়িতের, আজকে ধরতে গেলে লাস্ট সেশন হবে। স্থির তড়িতে আমরা গতদিন সমান্তরাল পাত ধারক পর্যন্ত শেষ করেছিলাম। আজকে তারপরের যে অংশটা আমরা আজকে শেষ করব, দেখা যাক কি হয়। আমরা গতদিন শেষ করেছিলাম সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক কি রকম ছিল গতদিন আমরা শেষ করেছিলাম? একই আকৃতির দুটি পাত সমান্তরাল ভাবে স্থাপন করে যদি আমরা সোর্স দিই, তাহলে কি হবে? এদিকে পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ জমা হবে, এবং মাঝখানে আমরা অন্তরক অর্থাৎ বায়ু মাধ্যম ব্যবহার করেছিলাম অথবা অন্য যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করেছিলাম। এই করে আমরা কি পেয়েছিলাম? ধারকত্ব C সমান ছিল কি আমাদের Q ডিভাইডেড বাই V, আর এখানে রাশিমালা আমরা পেয়েছিলাম এপসাইলন নট A ডিভাইডেড বাই D। ডিটা কি যেন মনে আছে? দুটো পাতের মাঝখানের যে দূরত্ব সেটা হলো D, আর প্রত্যেকটা পাত যেহেতু একই সাইজের, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল ছিল কি A, আর ধারকত্ব ছিল C। কি পরিমাণ চার্জ প্লাস Q আর মাইনাস Q, একই পরিমাণ চার্জ, ধারকত্ব C, আর বিভব পার্থক্য ছিল আমাদের কি V। আর মাঝখানে যে আমরা যে মাধ্যমটা ব্যবহার করেছি এখানে, তার ভেদন যোগ্যতা ছিল এপসাইলন, আর শূন্য মাধ্যম হলে এটাকে আমরা করেছিলাম কি এপসাইলন A ডিভাইডেড বাই D সমান সমান এপসাইলন নট K A ডিভাইডেড বাই D। এটা আমাদের গত দিনের অংশটা ছিল, জাস্ট দেখালাম। এখন একটা কথা, আমরা এখানে কোন পদার্থ ব্যবহার করেছি সেটা বলিনি। শূন্য মাধ্যম ব্যবহার করলে এপসাইলন নট, আর অন্য যে কোনো মাধ্যম যদি এখানে মাঝখানে ব্যবহার করি তাহলে এপসাইলন অথবা এপসাইলন নট কে আসবে, এটা আমরা জানি। এখন আমার কথা হলো, আমি এই জায়গায় আরেকটা জিনিস দিব। এই সমান্তরাল পাত ধারকের মাঝখানে আমি অন্য আরেকটা পদার্থ দিব। একটা সমান্তরাল পাত ধারক আমরা নিই, এখানে একই সাইজের দুটো পাত, দুটোর মাঝখানের যে দূরত্ব, দুটো পাতের মাঝখানের দূরত্ব হলো D, আমরা জানি। ক্ষেত্রফল কি ছিল A। এখন আমি এর মাঝখানে আমি আরেকটা মাধ্যম, যেটা অন্তরক মাধ্যম ব্যবহার করব, সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরে নিলাম K যদি ধরি, এবং এটা পুরুত্ব ধরে নিলাম। এটার পুরুত্ব হলো কত? আমার T। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে ধারকত্বকে কি পাবো, এটা একটা ব্যাপার। সেটা যদি হয়, সেই ধারকত্বটা হবে C সমান এপসাইলন নট A ডিভাইডেড বাই D। দুটোর মাঝখানে দূরত্ব কিন্তু D ছিল আমাদের, D মাইনাস T ইনটু 1 মাইনাস 1 বাই K। আমাদের তখন সূত্রটা হবে এটা। সমান্তরাল পাত ধারকের ব্যাপারে যতগুলো সূত্র বের করার দরকার আমরা কিন্তু এখানে বের করে ফেললাম। এটাই আমাদের মূল সূত্র ছিল। তারপরে যদি কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট যদি কোনো মাধ্যম ব্যবহার করি যার পুরুত্ব দেয়া আছে, তখন আমাদের যে সূত্রটা হবে সেটা হবে C সমান এপসাইলন নট A ডিভাইডেড বাই T মাইনাস T ইনটু 1 মাইনাস 1 বাই K। এখন যদি হয় তাহলে আমরা একটা কাজ করি, এই সূত্র যেহেতু আমরা বের করলাম, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে আসি, একটা প্রবলেম করে আসি, তাহলে দেখা যাবে কি রকম হয়, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, একটা সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক, দুটো পাতের মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্বটা D সমান ধরলাম 5 মিলিমিটার। 5 মিলিমিটার। এখানে যে আমার যে 5 মিলিমিটার, এখন আমাদের
কি কি দেয়া আছে? আমাদের দেয়া আছে এখানে তড়িৎ প্রাবল্য দেয়া আছে। তড়িৎ প্রাবল্যের মান আমাদের কত দেয়া আছে? তড়িৎ প্রাবল্যের আমাদের মান দেয়া আছে 2 × 10⁻⁸ এত ভোল্ট পার মিটার। ওকে, এখানে কিন্তু আমাদের শূন্য মাধ্যম ব্যবহার করেছি আমরা, এটা হলো শূন্য স্থান। গুড। আমরা এখানে যে চার্জ আমাদের পেলাম সেটা হলো +20 কুলম্ব, এখানে -20 কুলম্ব, একই পরিমাণ চার্জ ধারকে সঞ্চিত আছে। এখন আমরা কি করব? এটা হলো ফিগার 1 ধরলাম আমরা। ওকে, ফিগার 1। আমরা আরেকটা সমান্তরাল পাত ধারক নিলাম, একই মাঝখানের দূরত্ব কিন্তু ঠিকই আছে 5 মিলিমিটার, একই জিনিসই নিলাম। বাট এখানে কি করলাম আমরা? অন্য একটা পরাবৈদ্যুতিক মাধ্যম মিডিয়াম ব্যবহার করলাম, সেটা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ধরলাম 5, আর এটার যে পুরুত্ব যেটা t সেটা সমান কত? 2 মিলিমিটার বের করলাম। এই দুটো জিনিস আমাদের দেয়া আছে, এটা হলো ফিগার 2। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ই নট এটা যায়, এটাও কিন্তু একই জিনিসই, আমাদের কোনো পার্থক্য নাই। 2 × 10⁻⁸ এত ভোল্ট পার মিটার। এখন আমার প্রশ্ন হলো কি? সেটা হলো কত? নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, ফিগার 1 এর ধারকত্ব বের করতে হবে আমাদের। ফিগার 1 এর ধারকত্ব নির্ণয় করতে, 1 নাম্বার প্রশ্ন। নাম্বার 2, আমি যখন 2 নাম্বার ফিগারে যখন k সমান 5 এরকম কোন মাধ্যম ব্যবহার করব, তাহলে আমার এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের যে ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে অথবা কি রকম হবে সেটা, অর্থাৎ আমার 2 নাম্বার প্রশ্ন যেটা হলো ফিগার 2 এ, ফিগার 2 এ পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করলে ধারকত্বের কি রূপ পরিবর্তন হবে। গাণিতিকভাবে ব্যাখ্যা করব। আমাদের ফিগার দুটো ফিগারে আমাদের প্রশ্ন দুটো, এটা হলো আসলে আমরা যদি সৃজনশীলের কথা চিন্তা করি, এটা হবে আমাদের অ্যাপ্লিকেশন আর এটা হবে হায়ারার্কিক্যাল প্রশ্ন। এখন আমরা 1 নম্বরের উত্তরটা দেখি কি হয়। 1 নম্বরে একটা ব্যাপার আছে, আমাদের কিন্তু ডি দেয়া আছে, কিউ দেয়া আছে আর ই নট দেয়া আছে। এখানে একটা ব্যাপার, আমরা কিন্তু এখান থেকে ভিটা ধারকত্ব যেহেতু বের করব, একটা জিনিস আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই ভি কিন্তু জানি। এখানে কিউ সমান কি আমাদের 20 কুলম্ব। ওকে, আর কি দেয়া আছে? ভি দেয়া নাই, সিটা বের করতে হবে আমাদের। তাই যদি হয়, এখন একটা জিনিস ব্যবহার করি, ডি সমান কত? দুটো পাতের মাঝখানের দূরত্ব 5 মিলিমিটার সমান 5 × 10⁻³ মিটার। ওকে, তাই যদি হয়, এখন আমরা একটা কাজ করি, ভিটা বের করে নিয়ে আসি। আমরা জানি ভি সমান কি? ভি সমান ই ইনটু ডি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু শূন্য মাধ্যম, আমরা এটাকে সি নট ধরি। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের দেয়া আছে ই নটটা দেয়া আছে 2 × 10⁻⁸ এত ভোল্ট পার মিটার। আমরা কি বের করব? ধারকত্ব। তাই যদি হয়, তাহলে এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিই, ই নট এর মানটা বসিয়ে দিই। তাহলে কি হবে? 2 × 10⁻⁸ ইনটু 5 × 10⁻³ ওকে, তাহলে এখানে আমরা একটা রেজাল্ট পাবো, ভোল্টেজ পেয়ে যাবো। আমরা কত? আমাদের ভোল্টেজটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 10 × 10⁻10 এত ভোল্ট। তাই যদি হয়, আমরা ভি পেয়ে গেলাম। এখন এখানে আমরা কিন্তু মান বসাইলে আমরা সি নটটা পেয়ে যাই। তাই যদি হয়, তাহলে সি নট সমান কত হবে? সুতরাং সি নট সমান হবে কিউ কত? 20
এইটা এখানে চলে এলো। তাহলে কি হবে v সমান কত হবে 10 টু দি পাওয়ার -10। তাই যদি হয় তাহলে মান বসাইলে আমাদের কত হবে, মান বসাইলে আমাদের হবে কত 2 * 10 টু দি পাওয়ার 11। ধারকত্বের একক কি ফ্যারাড, 2 * 10 টু দি পাওয়ার 11 এত ফ্যারাড পেলাম। তার মানে কি আমাদের কিন্তু এক নাম্বারটা হয়ে গেল। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ফিগার 1 এর ধারকত্ব আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ফিগার 1 এর যে ধারকত্ব পেয়েছি আর ফিগার 2 এর ধারকত্ব আমরা বের করব। বের করে দুটো তুলনা করলে হয়ে যাবে যে কোনটার ক্ষেত্রে ধারকত্ব কম বেশি হলো বা পরিবর্তন কতটুকু হয় আমরা বের করতে পারি। তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর, যখন 2 নম্বর প্রশ্নে যাব আমরা কি হতে 1 নং হতে পাই। 1 নং এ কি পেয়েছি আমরা, c0 সমান পেয়েছি কত 2 * 10 টু দি পাওয়ার 11 এত ফ্যারাড। ওকে, এখন আসি 2 নম্বরের ব্যাপারটা আসে। 2 নম্বরে এই জায়গা কিন্তু কে দেয়া আছে, পুরুত্ব দেয়া আছে, দুটো মাঝখানে দূরত্ব d দেয়া আছে। আমরা কিন্তু একটু আগে করে আসি, সেটা কি আমরা আগে করে আসলাম, জানি c সমান কি এপসাইলন নট a ডিভাইডেড বাই d মাইনাস t ইনটু 1 মাইনাস 1 বাই k। একটু আগেই করে আসছি, আমরা বলেছিলাম আমরা যেটা প্রশ্নটা পড়লাম জাস্ট ওটারই অ্যাপ্লিকেশনে আমরা আসলাম। তাই যদি হয় এখানে একটা জিনিস আছে, এপসাইলন নট এর মানটা আমরা জানি, এর মানটা কিন্তু আমাদের দেয়া নেই, এর মানটা দেয়া নেই, d এর মান দেয়া আছে, t এর মান দেয়া আছে, k এর মান দেয়া আছে। তাহলে আমরা এর মানটা কিভাবে বের করতে পারি সেটা একটা ফ্যাক্টর। তাহলে এর মানটা আমরা বের করে নিয়ে আসি। এর মানটা বের করলে আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি। এর মানটা যেহেতু নাই, এখন আমরা জানি কি c সমান সমান এপসাইলন নট a ডিভাইডেড বাই d। তাই যদি হয় এখানে c0 ব্যবহার করব, প্রথমে যেটা পেয়েছি ওইটা থেকে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা এর মানটা a সমান কি হবে c0 d ডিভাইডেড বাই এপসাইলন নট। আমরা এখন প্রত্যেকটা মান ব্যবহার করে দিতে পারি, ব্যবহার করতে পারি। এপসাইলন নট এর মান জানি আমরা, কত জানি, এপসাইলন নট এর মান হলো 8.854 * 10 টু দি পাওয়ার -12 ইনটু d এর মান কত 5 * 10 টু দি পাওয়ার -3 ইনটু c0 এর মান। c0 এর মানটা হলো 2 * 10 টু দি পাওয়ার 11 আর এপসাইলন নট এর মানটা হচ্ছে 8.854 * 10 টু দি পাওয়ার -12। তাহলে কত আসে আমাদের এখানে ক্যালকুলেশন যদি করি, আমরা ক্যালকুলেশন করলে আমাদের এর মানটা যেটা আসছে 1.13 * 10 টু দি পাওয়ার কত 20 এত মিটার স্কয়ার। ওকে, এর মান পেয়ে গেছি। এখন আমরা 1 নাম্বার থেকে তাহলে কি পাবো, c এর মানটা পেয়ে যাব। তাহলে c সমান কি এপসাইলন নট এর মান তো আমরা জানি, মানগুলো বসিয়ে যদি দিই তাহলে কি হয়, এপসাইলন নট এর মান কত 8.854 * 10 টু দি পাওয়ার -12 ইনটু এর মান কত 1.13 * 10 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই কি আসবে d 5 * 10 টু দি পাওয়ার -3 বিয়োগ t এর মান কত 2 মিলিমিটার। তাই যদি হয় 2 * 10 টু দি পাওয়ার -3 ইনটু 1 - 1/5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, আমাদের একটা রেজাল্ট চলে আসবে। রেজাল্টটা কত আসবে 2.94 * 10 টু দি পাওয়ার কত 11 এত ফ্যারাড। ওকে শিক্ষার্থীরা, আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা করেছো। দেখো তাহলে আমাদের এখানে ছিল c0 সমান 2 * 10 টু দি পাওয়ার 11, এখানে c সমান পেলাম কত 2.94 * 10 টু দি পাওয়ার 11 ফ্যারাড। তাহলে কোনটার মান বড়, আমরা দুটো একটা সমান্তরাল পাত ধারকের শূন্যস্থান ব্যবহার করে যে ধারকত্ব পেলাম, দুটো পাতের মাঝখানে অন্য আরেকটা পরাবৈদ্যুতিক মাধ্যম আরেকটা যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত কে, সেটা ব্যবহার করে কি পেলাম, ধারকত্ব পেলাম এত। তাহলে দুটোর মধ্যে দেখা গেল আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করে যেটা পেলাম সেটার ক্ষেত্রে ধারকত্বের মান বেশি। এখানে কিন্তু কত বেশি সেটাও কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাই। তার মানে কি আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সুতরাং c গ্রেটার দ্যান কি c0, অর্থাৎ
আমরা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করি এই ক্ষেত্রে ধারকত্ব বেশি হবে, আর শূন্য মাধ্যম ব্যবহার করলে কি হবে, এই ক্ষেত্রে ধারকত্ব কম হবে। এটা গেল তাহলে আমাদের সমান্তরাল পাত ধারকের ব্যাপারে আমাদের যে অংশটা ছিল সেটার কাজ মোটামুটি আমরা একটা एग्जांपल দিয়ে দেখলাম, মোটামুটি কাজ শেষ আমাদের। এখন আমরা কি করব, এখন আমরা ধারকের সমবায় আসব। ধারকের যে সমবায়টা আমরা ব্যবহার করি, এখন ধারকের সমবায় থেকে আমরা কি ব্যবহার করব, কি বের করব, আমরা এখান থেকে আসলে তুল্য ধারকত্ব বের করব। তুল্য ধারকত্বটা কি সেটা আমরা আসতেছি, সেটা আমরা ধারাবাহিকভাবে শিখে ফেলব। ধারকের সমবায়, ধারকের সমবায় নরমালি আসলে দুই প্রকার, একটা হলো শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়, আরেকটা আছে সেটা হলো মিশ্র, মানে দুটো সমবায় মিলে যেটা হয়। তবে আমাদের আসলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় হলে বাকি যেটা আছে ওটা আমরা করতে পারি। তাহলে প্রথমে আসে শ্রেণী সমবায়। যেটাকে আমরা সিরিজ কম্বিনেশন বলি। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় আমরা ধারকের কিন্তু আমরা সিম্বল জানি, গতদিনই পড়েছি যে ধারকের সিম্বলটা হলো একই আকৃতির দুটি সমান পাত সমান্তরালভাবে যুক্ত করলে যেটা হয় সেটা হলো কি সমান্তরাল পাত। তাই যদি হয় আমরা যেহেতু শ্রেণী সমবায় আসবো, শ্রেণী সমবায় তাহলে কি রকম হবে, এই একই সাইজে আমরা তিনটা নিই, একই সাইজের তিনটা ধারক নিলাম ক্যাপাসিটর। এখন তাই যদি হয় তাহলে কি হলো, আমাদের এর সাথে আমরা সোর্স অ্যাপ্লাই করলে হয় না, সোর্স অ্যাপ্লাই করলে কি হলো, এখানে যেহেতু শ্রেণী সমবায় আছে প্রত্যেকটার ভিতর দিয়ে সমান পরিমাণ চার্জ জমা হয়, প্রত্যেকটার ভিতর, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এবং ধরে নিলাম প্রত্যেকটা ক্ষেত্রে চার্জের পরিমাণ হলো কিউ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটার ভিতর দিয়ে সমান চার্জ জমা হবে। এখন এখানে একটা সংযোগ এখানে একটা সংযোগ ধরলাম, এখানে যদি হয় এইটুকের জন্য যে বিভব পার্থক্য সেটা হবে আমাদের কি V1, এটার জন্য যেটা হবে সেটা হবে কি V2, এটার জন্য যেটা হবে সেটা হবে কি V3। প্রথম ধারকের ধারকত্ব C1, এটা ধরলাম C3, এটা ধরলাম C2 C3। তাই যদি হয় এখানে একটা জিনিস খেয়াল করলাম, আমার যদি এটা যদি ভোল্টেজ যদি V হয়, এখানে তিনটার জন্য তিনটা অংশ কিন্তু ভাগ হয়ে গেছে আমাদের ভোল্টেজ। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি V সমান কি V1 V2 V3। এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিউ পরিমাণ চার্জ জমা আছে, তাই যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রথম ধারকের ক্ষেত্রে C1 লিখতে পারি Q ডিভাইডেড বাই V1। তাই যদি হয় তাহলে V1 সমান কি হবে Q ডিভাইডেড বাই C1। একই ভাবে দ্বিতীয়টার জন্য আমরা তাহলে কি লিখতে পারি, C2 সমান সমান Q ডিভাইডেড বাই V2। সুতরাং V2 সমান সমান Q ডিভাইডেড বাই কি C2। একই ভাবে দ্বিতীয়টার জন্য কি হবে, V3 সমান হবে Q ডিভাইডেড বাই C3। তাহলে আমরা প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্যটা পেয়ে গেলাম V1 V2 V3। এই মানগুলোকে এখন আমরা কি করব, এক নম্বরে বসিয়ে দিই। তাই যদি হয় তাহলে V সমান তাহলে কি হবে Q ডিভাইডেড বাই C1 Q ডিভাইডেড বাই C2 Q ডিভাইডেড বাই C3। তার মানে Q যদি কমন নিই 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আসে আসল জায়গা, সেটা হলো তুল্য ধারকত্ব কাকে বলে। আসলে এটাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বলি আমরা। সেটা হলো এখানে আমরা কয়টা ধারক ব্যবহার করেছি, তিনটা। এই তিনটা ধারক ব্যবহার করে খেয়াল করো তোমরা, আমরা ভোল্টেজ পেয়েছি V আর চার্জ পেয়েছি কি Q পরিমাণ, আর বাকি তো তিনটার জন্য তিনটা ক্যাপাসিট্যান্স মানে ধারকত্ব আছে, যেহেতু আলাদা আলাদা এটা ব্যাপার না।
আমরা তিনটা ধারক ব্যবহার করে ভোল্টেজ পেয়েছি V, চার্জ পেয়েছি Q। এখন আমি যদি এই যে তিনটা ধারক আমি ব্যবহার না করে একটা ব্যবহার করব, অর্থাৎ আমার তখন সার্কিটটা হবে এরকম, একটা ব্যবহার করব, অর্থাৎ এই একটা ব্যবহার করলে আমি যে আগে যে ভোল্টেজ আর আগে যে চার্জ পেয়েছিলাম সেটা যদি একই থাকে তাহলে এই যে সিঙ্গেল যে আমরা যে ধারকের ধারকত্বটা পাবো এটাকে বলা হয় তুল্য ধারকত্ব। তাহলে সংজ্ঞাটা এভাবে আসে, একাধিক ধারক ব্যবহার করে আমরা যে ভোল্টেজ এবং চার্জ পাবো ওই একাধিক ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করে যদি একই ভোল্টেজ এবং একই চার্জ পাই তাহলে ওই ধারকের ধারকত্বকে কি বলে? তুল্য ধারকত্ব বলে। যেহেতু আমাদের এটা শ্রেণী সমবায় তার মানে কি সিরিজ কম্বিনেশন, এই ক্ষেত্রে ধারকত্ব হবে CS। আর এখানে V আর কোনো ধারক নাই, তার মানে এটার হলো ভোল্টেজটা কি আমাদের বিভব পার্থক্যটা হলো V। আর আমরা জানি এটা প্লাস এটা কি মাইনাস, তার মানে প্রত্যেকটার এটার পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ জমা হবে কি পরিমাণ? Q পরিমাণ। তাই যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি CS equal to Q divided by V, তার মানে V সমান কি লেখা যায়? Q divided by CS। এটা 3 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো, এখানে V সমান পেয়েছিলাম Q into 1/C1 plus 1/C2 plus 1/C3, এখানে V সমান পেলাম Q divided by CS। তাই যদি হয় তাহলে এখানে 2 ও 3 নং সমীকরণ হতে আমরা তাহলে কি পাই? Q divided by CS সমান Q into 1/C1 plus 1/C2 plus 1/C3। Q কেটে গেল কিন্তু, সুতরাং 1/CS সমান কি 1/C1 plus 1/C2 plus 1/C3। এটাই হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের রাশিমালা। এখন আমরা যদি তিনটা ব্যবহার করি, যদি n সংখ্যক ব্যবহার করতাম তাহলে কি হতো? 1/CS সমান 1/C1 plus 1/C2 plus 1/C3 plus dot dot plus কি 1/Cn। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা সে ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের রাশিমালা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা আমরা একটা প্রবলেম সলভ করে আসি, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখি কি হয়। তাহলে কাগজ কলম নাও তোমরা, দেখি একটা প্রবলেম সলভ করে আসি। এই ক্ষেত্রে আসলে প্রবলেমগুলো কিন্তু খুব ইজি সার্কিটে, বাট খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় প্রায় আসে এখান থেকে। তাহলে সেটা আসবে, দেখে আমরা একটা সার্কিট আঁকি প্রবলেমে। সেটা হলো কি হলো, একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে না? ওকে, নিয়ে গেলাম, এটাকে ধরলাম আমরা x, এটাকে ধরলাম y। আমরা ধরে নিই বিভিন্ন মানে ধরতে, ওটা না ধরে প্রত্যেকটা, এটা আমরা ধরে নিলাম ধারকত্ব সমান, প্রত্যেকটা ধারকত্ব কি c ধরে নিলাম। তাহলে পাঁচটা, আমার কথাটা হলো x এবং y এর মাঝখানে যে ধারকের তুল্য ধারকত্ব বের করতে হবে। x ও y এর মধ্যবর্তী ধারকের তুল্য ধারকত্ব, তার মানে আমার এখানে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তাই যদি হয় এখানে দেখা যায় একটা জিনিস একটার সাথে কিন্তু লাগানো আছে, তার মানে এটা কিন্তু আমাদের সিরিজ কম্বিনেশন, যেটা একটু আগে পড়লাম। এখন এখানে আমাদের দেয়া আছে C1 সমান C2 সমান C3 সমান সমান C4 সমান সমান কি C5 ইকুয়াল টু C। তাই যদি হয় তাহলে সিরিজ কম্বিনেশন হলে আমরা একটু আগে সূত্রটা করে এলাম, তাহলে সেটা কি 1/C1 plus 1/C2 plus 1/C3 plus 1/C4 plus 1/C5। সো তাহলে 1/C 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 plus 1/C, যদি আমি C যদি কমন নিই তাহলে কত হবে? 1 plus 1 plus 1 plus 1 plus 1, ওকে
5 ডিভাইডেড বাই c, সুতরাং cs ইকুয়াল টু কি হবে c বাই 5। সিস কম্বিনেশনের কাজটা শেষ। আশা করি এখন বুঝতে পারছো তোমরা কিভাবে আসলে ম্যাথ গুলো করা লাগবে, জাস্ট এইভাবেই করতে হবে আমাদের। তাহলে আমাদের সিরিজ কম্বিনেশনটা গেল, সিরিজ কম্বিনেশনের পরে এবার আসবে আমাদের সমান্তরাল, আরেকটা আছে যেটা সমান্তরাল অর্থাৎ প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনটা কি রকম হবে? প্যারালাল সমান্তরাল সমবায়, ওকে। সমান্তরাল সমবায় কি রকম হবে? সমান্তরাল মানে আমরা আগেও জানি, 9 10এও পড়েছি, আমরা রোধের ক্ষেত্রে পড়েছিলাম। এখানে একটা কথা বলি, ক্যাপাসিটর আর রোধের ক্ষেত্রে কম্বিনেশনটা জাস্ট উল্টা। ওখানে আমরা 1/R কি সমান করেছিলাম হয় 9 10 1/R1 + 1/R2 ছিল, এখানে 1/CS = 1/C1 1/C2। একই ক্ষেত্রে যখন প্যারালালে আসবে তখন আসবে আমাদের ওর দিকে ছিল RS, এখানে হবে CP সমান, ওইরকম আসবে। যাই হোক দেখি এখন সমান্তরাল সমবায় মানে কি, আমরা জানি দুদিকে দুটো কমন দুটো টার্মিনাল থাকবে, তার মানে এরকম হবে। এখানে আমরা একটা ধারক ব্যবহার করলাম, এখানে একটা ধারক ব্যবহার করলাম, এখানে একটা ধারক ব্যবহার করলাম, গুড। তিনটা, এটা ধারকত্ব ধরলাম C1, এটা ধারকত্ব ধরলাম C2, এটা ধারকত্ব ধরলাম C3। তাহলে এটাকে যদি সমান্তরাল সমবায় হয় তার মানে কি আমার দুই দিকে দুটো কমন টার্মিনাল হবে, অর্থাৎ দুটো কমন বিন্দু হবে। এদিকেও তাহলে কি হবে, একটা কমন বিন্দু হবে, তার মানে দুই দিকে দুটো কমন বিন্দু পেয়ে গেলাম, দুই দিকে দুটো কমন বিন্দু পেয়ে গেলাম। তাই যদি হয় এখন এর সাথে কি করব, আমরা একটা সোর্স অ্যাপ্লাই করব, কানেকশন দিয়ে দিলাম সোর্সের সাথে, ওকে। তাই যদি হয় এই যে দুটো কমন, দুই দিকে দুটো কমন বিন্দু, কিন্তু এখান থেকে যদি কিউ পরিমাণ চার্জ যদি আমার আসে, তাহলে এই জায়গা থেকে কিউ পরিমাণ চার্জ কয়টা অংশে ভাগ হয়ে গেল, এরকম যতগুলো অংশ, তিনটা অংশে ভাগ হয়ে গেল। এর ভিতর দিয়ে যাবে একটা, এর ভিতর দিয়ে যাবে, এর ভিতর দিয়ে যাবে। তাহলে আমার কি হবে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, ওকে। এখানে প্লাস, এখানে মাইনাস, কি পরিমাণ চার্জ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ হওয়ার কথা যেটা, কিন্তু এখানে একটা কথা আছে, এটা কি, এটা কি, কিন্তু কিউটা এসে এখানে তিনটা অংশে ভাগ হয়ে যাবে। তার মানে এইটা যেটা হবে, এটা হবে Q1 Q1, এটা Q2 Q, এটা কি Q3, এটা Q3। কিউটা তিনটা টার্মিনালে তিনটা অংশে ভাগ হয়ে গেল, এখানে এসে কিন্তু আবার একই হয়ে চলে আসবে। এখন আমরা বলি যেহেতু দুই দিকে কমন বিন্দু আছে, তার মানে কি বিভব পার্থক্য কিন্তু উভয় ক্ষেত্রেই সমান। যদি তাই হয় তাহলে আমার প্রথম যেটা, সেটা প্রথম ধারকটা কি, এটা ধারকত্ব কত C1, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, কিউব চার্জটা এসে তিনটা অংশে ভাগ হয়েছে, তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। একটা জিনিস খেয়াল করি, আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা আমাদের ভাগ হয়ে গিয়েছিল, আর এখানে চার্জটা আলাদা হয়ে যাবে। তাই যদি হয় এখন আমরা প্রথমটার জন্য কি লিখতে পারি, প্রথম ধারকের জন্য C1 সমান কি Q1 ডিভাইডেড বাই কি V। তাই যদি হয় তাহলে Q1 সমান কি হবে, C1 ইনটু V। একই ভাবে Q2 সমান কি হবে, C2V। Q3 সমান কি হবে, C3 ইনটু V। তাহলে আমরা পেয়ে গেলাম Q1 Q2 Q3 পেয়ে গেলাম। খেয়াল করো এই তিনটা যে চার্জ পেলাম, এই তিনটা চার্জ আমরা এখন কি করব, এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে, C1V প্লাস C2V প্লাস C3V। আমরা এখন V টা কমন নিই, তাহলে কি হলো C1 প্লাস C2 প্লাস C3, এটা 2 নম্বর সমীকরণ। ওই একই কথা আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আসলে কি যেন বের করব শিক্ষার্থীবৃন্দ, বলো তো, আমরা তুল্য ধারকত্ব বের করব। তাহলে তুল্য ধারকত্বটা কি বলেছিলাম, এই যে এখানে আমরা কি তিনটা ধারক ব্যবহার করেছি, তিনটার জায়গা আমরা একটা ধারক ব্যবহার করে যদি একই চার্জ এবং একই ভোল্টেজ পাই, তাহলে তখন ওই ধারকের ধারকত্বকে কি বলে যাবে, তুল্য ধারকত্ব বলে। তাহলে ওই ছবিটা কি রকম হবে আমরা এখানেই দেখি।
ওই ছবিটা এখানে হবে এই সোর্স। তাহলে এটা হলো যেহেতু সমান্তরাল তার মানে আমরা সিপি ধরলাম, এখান থেকে যে এটা কি হবে আমাদের এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে যে চার্জ আসবে সেটা প্লাস কিউ আর এটা কি হবে মাইনাস কিউ। বিভব পার্থক্য যেটা সেটা কিন্তু ঠিকই আছে। এই তিনটার জায়গায় আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করলাম। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাদের, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হবে সিপি সমান আমরা তাহলে কি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই কি ভি। তাই যদি হয় তাহলে কি হলো কিউ সমান কি হলো আমাদের সিপি ইনটু ভি। ওকে, এটা 3। এখন এই 2 আর 3 আমরা ক্যালকুলেটিং করি। 2 ও 3 হতে তাহলে কি পাই আমরা 2 ও 3 নং সমীকরণ হতে তাহলে কি হলো, এটা হলো সিপি ভি সমান ভি ইনটু C1 প্লাস C2 প্লাস C3। ওকে, ভিভি কেটে গেল, সুতরাং কি হবে সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে কি হলো আমাদের এখানে আমরা কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যধারকত্বের রাশিমালা বের করলাম, এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখানে যদি আমরা n সংখ্যক নিই তাহলে এটা কিন্তু n পর্যন্ত চলে যাবে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে পেলাম সিপি, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পেলাম সিপি সমান C1 C2 C3 যোগফল। ওকে, এখন আরেকটা যেহেতু এদিকে কম্বিনেশন এটা সমান্তরালটা করলাম, আরেকটা করে আসি আমরা, আরেকটা প্রবলেম করে আসি দেখি যাতে তোমরা বুঝতে পারো। আরেকটা প্রবলেম যদি আমরা দিই সে প্রবলেমটা কি দিব, যে কোনো ভাবে দিতে পারি, আমরা যে কোনোটা দিতে পারি। তাহলে সেটা সহজ একটা দিই, এইটা হলো C1। ওকে, এর ভিতরে দিলাম আর ওকে এখানে দিলাম আর ঠিক আছে, এটা হলো C1, এটা C2, এটা হলো C3, এটা হলো C4। তাই যদি হয় আমি কিন্তু এটা কানেকশন আচ্ছা দরকার নেই, তাই যদি হয় এখন আমার এরকম দেয়া আছে C1 সমান সমান C2 সমান C3 সমান সমান C4 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। আমার বলছে তুল্যধারকত্ব বের করো। এখন দুটোর কম্বিনেশন আছে, এটাই হলো তুল্যধারকত্ব বের করতে হবে। ওকে, পরে দেখি তাহলে করো তো দেখি তোমরা C1 C2 C3 C4 প্রত্যেকটারই মান দেয়া আছে 2 মাইক্রোফ্যারাড। এখন সার্কিটটা দেখে আগে বুঝে নিতে হবে আসলে আমাদের কি করতে হবে। এখানে দেখো C1 এটা সিঙ্গেল আছে লাইনে, পরের লাইনে দেখো C2 আর C3 আছে, এই দুটো আসলে কি আছে সিরিজ কম্বিনেশন, অর্থাৎ এই দুটোকে আমরা সিরিজে করে নিয়ে এটাকে দুটোকে একটা অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নিয়ে আসি, তুল্যধারকত্ব বের করে তারপরে এই তিনটাকে দেখে কি করা যায়। তাই যদি হয় তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখি আমরা কি লিখতে পারি 1/CS সমান সমান 1/C2 প্লাস 1/C3। ওকে, 2 আর 3। তাই যদি হয় তাহলে এখানে মানটা বসাই কত হবে আমাদের 1/2 প্লাস 1/2 মাইক্রোফ্যারাডের আছে। তাই যদি হয় তাহলে এটা 2 যদি আমরা লসাগু নিই উপরে তাহলে কি হবে 1 প্লাস 1 তার মানে 2/2 সমান সমান কি 1। সুতরাং CS সমান কত পেলাম 1 মাইক্রোফ্যারাড। এইটা যদি আমরা এইটা সার্কিটটা আঁকি তাহলে আমাদের কি হবে এই যে এটা হলো C1, এটা কি CS, এটা কি C4। তার মানে মাঝখানের যে দুটো আছে সেটাকে কিন্তু আমরা সাইজ করে নিয়ে আসি। তার মানে তিনটা আছে, তিনটা কিভাবে আছে বলো তো, দেখা যায় স্পষ্ট বোঝা যায় তিনটা সমান্তরাল সমবায় আছে। যদি সমান্তরাল সমবায় হয় তাহলে এই ক্ষেত্রে যে আমরা তুল্যধারকত্ব বের করব সেটা হবে 1 কি সরি সিপিটা কি সিপি সমান সমান তাহলে কি হবে আমাদের C1 প্লাস CS প্লাস C4। গুড, তাহলে C1 সমান কত আমাদের
C1 টা হলো 2 মাইক্রোফ্যারাড, এই যে 2 মাইক্রোফ্যারাড প্লাস CS কত 1 মাইক্রোফ্যারাড প্লাস C4 কত 2 মাইক্রোফ্যারাড। গুড, তাহলে আমাদের কত হলো 5 মাইক্রোফ্যারাড হয়ে গেল। ভেরি ইজি, তুল্য ধারকত্ব পেয়ে গেলাম আমরা। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটা জিনিস আছে ক্যাপাসিটরের ধারকের ক্ষেত্রে, সেটা হলো ধারকের সঞ্চিত শক্তি। অর্থাৎ আমরা একটা সঞ্চিত শক্তিটা আসলে একটা ধারকে আমরা কি করি, চার্জিত করি। যখন চার্জিত করি তখন কি হয়, তখন কিছু শক্তি অর্থাৎ কাজ করতে হয়। তো এই যে পরিমাণ আমরা কাজ করি ওই কাজটা এখানে আসলে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হিসাবে জমা হয়। তো তাহলে আমরা সেই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বের করব। বের করতে গেলে একটা ছবি দেখি আমরা। এটা হলো একটা সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক। এখন সমান্তরাল পাত ধারকে যদি সোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এদিকে প্লাস কিউ পরিমাণ চার্জ, এদিকে মাইনাস কিউ পরিমাণ চার্জ। ধারকত্ব কত সি, আর এই ভোল্টেজটা কত আমাদের, বিভব পার্থক্য কি। আর একটা কথা, মাঝখানের দূরত্বটা আমরা ধরে নিই, দুটো পাতের মাঝখানের দূরত্ব dr এবং কি প্রত্যেক পাতের ক্ষেত্রফলটা কি জানি আমরা, এটা আমরা জাস্ট একটু আগে গত দিনে পড়েছি, আজকে একটু দেখেছি। তাই যদি হয়, এখন এই যে এখান থেকে কিউ পরিমাণ চার্জ এখানে জমা হবে, এই জমা কিন্তু কিউ পরিমাণ চার্জ কিন্তু একবারে হয় না। তবে আমরা প্রথমে ধরে নিলাম যে ধারকত্ব সি এবং কি পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ এবং কি ভোল্টেজটা অর্থাৎ বিভব পার্থক্যটা ভি, একটা সমান্তরাল পাত ধারক। এখন এই কিউ পরিমাণ চার্জ জমা হতে কিন্তু আস্তে 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 চার্জ যে জমা হয়। তো এখন কিউ পরিমাণ চার্জ যখন জমা হলো, তার এই ক্ষেত্রে আমি ধরে নিলাম সঞ্চিত শক্তি ইউ। তো এখন যেহেতু আস্তে আস্তে আমার চার্জ জমা হবে, তাহলে আমি ধরে নিলাম প্রথমে, এখন ধরে নিলাম আমি কি করলাম, একটা জিনিস কিন্তু খেয়াল করে নিতে হবে, আমার যখন ধারকত্ব সি, চার্জ কিউ, ভোল্টেজ ভি, তখন সঞ্চিত শক্তি বা কৃত কাজ কি ইউ। আবারও বলি, এখানে আমার যে স্টোরড এনার্জি যেটা আমরা পাবো সঞ্চিত শক্তি, সেটা আর কৃত কাজ একই জিনিস। তাই যদি হয়, এখন আমি ধরলাম এখান থেকে আমার আস্তে আস্তে চার্জ যাবে অল্প অল্প করে, আমি ধরে নিলাম ডিকিউ পরিমাণ চার্জ যখন গেল, ডিকিউ পরিমাণ চার্জ যখন গেল, তখন কিন্তু তার ধারকত্ব ঠিক আছে সি, ভোল্টেজ কত ভি, এটা ঠিক আছে। এখন ডিকিউ পরিমাণ চার্জ যখন গেল, তখন কৃত কাজ অর্থাৎ সঞ্চিত শক্তি হলো ডিইউ ধরলাম, ক্ষুদ্র। যখন কিউ পরিমাণ ছিল তখন ইউ ধরেছে, এই ক্ষেত্রে আমরা ডিইউ ধরলাম। তাই যদি হয়, আমরা কিন্তু একটা সূত্র করে আসছি, আমরা করেছি কাজ সমান কি আধান ইনটু কি বিভব পার্থক্য। এটা কিন্তু আমরা আগেই করেছি দুটো ক্লাস আগে, আধান ইনটু বিভব পার্থক্য। এখন আমার ডিইউটা কিন্তু এখানে কাজ মনে করতে হবে। তাই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা কৃত কাজ সমান, তাহলে কি হবে, আধান কি পরিমাণ যাচ্ছে কিউ পরিমাণ। তাই যদি হয়, তাহলে ডিকিউ ইনটু কি বিভব পার্থক্য একই জিনিস আছে, ভোল্টেজ কত ভি। আচ্ছা, তাই যদি হয়, একটা জিনিস আমরা জানি সি সমান আমরা কি জানি কিউ বাই ভি। তাই যদি হয়, তাহলে ভি সমান কি হবে কিউ বাই সি। তাই যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ডিইউ সমান সমান কি হবে কিউ ডিভাইডেড বাই সি ইনটু কি ডিকিউ। উভয় দিকে কিন্তু আমাদের কি ক্ষুদ্র অংশ আছে, ডিফারেনশিয়াল ফর্মও বলতে পারি, এক নম্বর সমীকরণ দিয়ে দেব। এখন এখান থেকে এটাকে আমরা আসলে কি করব, যেহেতু ডিকিউ পরিমাণ সব ক্ষেত্রে কিন্তু সমান না হতে পারে, তার মানে এটাকে আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশন করে আসলে টোটাল কাজটা বের করব। তার মানে কি হবে, যদি চার্জ 0 হয়, যখন কিউ সমান 0,
কোনো চার্জ যদি না যায় তার মানে কোনো কাজ হবে না, অর্থাৎ তখন সঞ্চিত শক্তি বা কৃত কাজ 0। আবার যখন কিউ পরিমাণ চার্জ যাবে তখন আমার সঞ্চিত শক্তি কি হবে? ই হবে, কারণ আমার উভয় দিকে কিন্তু তাই ডি আর ডি কিউ, তার মানে যা কিছু চেঞ্জ হবে আমার এই দুটোর সাপেক্ষে হবে। তাই যদি হয় তাহলে আমার মোট কৃত কাজ কত হবে? কত? কিউ ডিভাইডেড বাই সি ইনটু ডি কিউ। ডি ফর্মে আছে কে? কিউ আছে চার্জ, তার মানে কিউ সমান 0 টু কিউ সমান কি হবে? কিউ। আমরা কিন্তু রেঞ্জের ব্যাপারটা তাই বলেছি। তাই যদি হয় তাহলে এখানে কি হবে? 1 বাই সি, কি এর পাওয়ার কত? 1। আমাদের সূত্র আছে, সেই সূত্রটা কি? আমরা জানি x n dx সমান সমান x n plus 1 ডিভাইডেড বাই n plus 1। ওকে, তাই যদি হয় তাহলে এখানে কি হবে? সিটা নিয়ে আসলাম, ভিতরে কিউ ছিল, তার মানে কিউ 1 plus 1 নিচে 1 plus 1 0 টু কিউ ইন্টিগ্রেশন হয়ে গেল আমাদের। তাই যদি হয় তাহলে এটা কত হলো? 1 বাই সি, এটা কি হবে আমাদের? কিউ স্কয়ার বাই 2 0 টু কিউ। এখন আমরা কিউটা বসিয়ে দেব, তাহলে কত হয়? 1 বাই সি কিউ স্কয়ার বাই 2 মাইনাস 0। সুতরাং সঞ্চিত শক্তি ইউ সমান কি পেলাম? কিউ স্কয়ার বাই সি, একটা পেয়ে গেলাম কিন্তু আমরা। একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি কত? ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি, অর্থাৎ আধানের বর্গ ডিভাইডেড বাই কি? ধারকত্ব। এখন এটাকে আরো দুটো ইকুয়েশনে নিয়ে যাব, দেখি সে দুটো ইকুয়েশনটা কি আসে। এখন জাস্ট একই সূত্রে একটা ঘুরায় নিয়ে আসবে, একটা টার্মে নিয়ে যাব। আবার আমরা কি জানি? আবার আমরা জানি কি সি সমান কি জানি? কিউ বাই ভি। এখন দুটো কাজে আমরা সি এর মানটা বসিয়ে দিই। তাই যদি হয় তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান কত হবে? হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি সমান কি? কিউ ডিভাইডেড বাই ভি। এখন কিউ কিউ কেটে যাবে, তাহলে কি হবে? একটা কিউ থাকবে, হাফ কিউ ভি। এই একটা সূত্র পেলাম, অর্থাৎ এখানে পেলাম সঞ্চিত শক্তি হলো আধান এবং ধারকত্ব রিলেটেড, এখানে পেলাম আধান এবং ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থক্য রিলেটেড। আবার আমরা জানি সি সমান কিউ বাই ভি, তাই যদি হয় তাহলে কিউ সমান কি হবে? সিভি। তাই যদি হয় এই আগের সমীকরণে আমরা এবার কিউ এর মানটা বসিয়ে দেব, অথবা এখানেও বসাইতে পারি। যাই হোক, যদি বসাই তাহলে কি হবে? হাফ ইনটু কি হবে? কিউ স্কয়ার মানে কি? সি স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই কি হবে? সি। সুতরাং সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কয়ার। ভেরি গুড। হাফ সি যদি কনস্ট্যান্ট হয়, এখানে সঞ্চিত শক্তি এবং ভোল্টেজের মধ্যে কিন্তু একটা কি গ্রাফ আনা হয়। যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে আসে তাহলে কি হবে? ভোল্টেজের সাথে সঞ্চিত শক্তি ভি এইদিকে দিলাম ইউ, তখন কি হবে আমাদের? এটা এরকম হবে। এটা হলো সঞ্চিত শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে ভৌতিক গ্রাফ। তাহলে আমরা কি একটি ধারকের সঞ্চিত শক্তি সুতরাং পেলাম কি হলো? হাফ কিউ স্কয়ার বাই সি সমান হাফ কিউ ভি সমান সমান হাফ সি ভি স্কয়ার। এটাই হলো একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি বা কৃত কাজ, যেটাই বলি না কেন তার রাশিমালা। এখন এই সঞ্চিত শক্তিটা আসলে আমরা আরেকটা ভাবে ব্যবহার করতে পারি, যেটা শক্তি ঘনত্ব যেটা বলে, এটাকে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করব। একক আয়তন যদি আমরা একক আয়তনে বের করি তাহলে কি হবে আমাদের? একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব বলি। তাহলে এটা কি হবে? একক
আয়তনের সঞ্চিত শক্তিটাকে আমরা ইউ প্রাইম দিলাম। এটা যদি হয় তার মানে কি, যে শক্তিটা পেলাম সেটাকে আমরা কি করব, আয়তন দিয়ে ভাগ করব, আয়তন। তাই যদি হয় আয়তন, একক আয়তনের সঞ্চিত শক্তি আমরা এটা ধরি হাফ সিভি স্কয়ার। আর আয়তন কত? আয়তন হলো a হলো ক্ষেত্রফল আর মাঝখানের দূরত্ব কি ছিল d। এখানে দুটো রাশি, এখানে একটা, তিনটা মিলে আমাদের আয়তন হয়ে গেল। তাই যদি হয়, এখন আসি হাফ সি ভি সমান সমান আমরা কি জানি, ভি সমান সমান কি জানি আমরা, ভি সমান কি জানি, এটা হলো একটা। ভি সমান যেটা হয় আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিই। সি সমান সমান কি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ইনটু ভি সমান সমান আমরা এটা জানি, ভি সমান সমান আমরা জানি কি ই সমান সমান ভি বাই ডি। তাই যদি হয় তাহলে ভি সমান কি হবে, ই ডি। তাহলে এখানে ভি সমান আমরা কি দিব, ই ডি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই কি হবে, এ ইনটু ডি। তাই যদি হয় তাহলে কিন্তু কাটাকাটি করলে আমাদের কি হয়, হাফ ইনটু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ইনটু এ ইনটু ডি গেল। এটার উপরে যেটা থাকলে এটা কি হবে, এটা হবে স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে আরেকটা ডি ছিল, এখানে ডি ছিল, সেটা আরেকটা ডি আমাদের এখানে আসবে, সেটা হলো এই যে ডি। তাহলে এই ডি ডি স্কয়ার কেটে গেল, এ কেটে গেল। তাই যদি হয় তাহলে কি থাকলো, ইউ প্রাইম সমান হাফ এপসাইলন নট স্কয়ার। এটা হলো একক আয়তনের সঞ্চিত শক্তি। এখন যদি কে তড়িৎ মাধ্যম বা বিশিষ্ট কোনো মাধ্যম হয় তাহলে ওই ক্ষেত্রে হবে কি, হাফ ইনটু এপসাইলন নট কে স্কয়ার। আবার আমরা জানি এপসাইলন সমান কি জানি, এপসাইলন নট কে। তাই যদি হয় তাহলে ওই ক্ষেত্রে হবে ই প্রাইম সমান কি হবে, হাফ এপসাইলন স্কয়ার। যেভাবে টার্মগুলো দেয়া থাকে আমাদের আসলে সেভাবে কাজ করতে হবে। এটাই হলো একটি আহিত ধারকের প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব। আচ্ছা, এটা গেল আমাদের। তাহলে একটা আরেকটা প্রবলেম করে আসি এখান থেকে, দেখি প্রবলেম করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এখন একটা প্রবলেম করি, দেখি প্রবলেমটা আমাদের কি আছে। প্রবলেমটা একটি জিনিস, সেটা হলো এটা ব্যবহার করি আমরা। একটা সার্কিট আছে, ওকে, সার্কিটে এ একটা ধারক, এ একটা ধারক, এখানে আমার আরেকটা ধারক ব্যবহার করেছি। এটাকে ধরলাম C1, এটাকে ধরলাম C2। C1 এর মান দেয়া আছে কত, 1 মাইক্রোফ্যারাড। এটার মান কত দেয়া আছে, 2 মাইক্রোফ্যারাড। এটার মান C3 সমান দেয়া আছে কত, 3 মাইক্রোফ্যারাড। ওকে, এখন সেটা যদি হয় এটাকে আমরা একটা সোর্সের সাহায্যে নিয়ে আসি। এটা কত ভোল্টেজ, কত আমাদের V সমান 10 ভোল্ট। আর শেষ। এখন আমাদের কি করতে হবে, প্রথম এটা কিন্তু আসলে একটা সৃজনশীল। আমরা যদি ক নাম্বার প্রথমে যেটা করতে হবে, বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে হবে। ওকে, খ নাম্বারে কি হবে, নরমালি আমাদের যে বর্তনীটা আছে, এই বর্তনীর যে ধারকত্ব এই এখন এই ধারকগুলোকে যদি আমি সমান্তরালে নিয়ে যাই সবগুলোকে, তখন যে ধারকত্ব পাবে এর ভিতরে কোনটা ক্ষেত্রে সঞ্চিত শক্তি বেশি সেটা আমরা বের করব। তাহলে প্রশ্নটা হবে আমাদের, সেই প্রশ্নটা হলো
প্রশ্নটা হলো বর্তনীর সকল ধারককে সমান্তরালে যুক্ত করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি প্রদত্ত বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা বেশি না কম হবে? কম হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই হলো আমাদের প্রশ্ন দুটো, একটা অ্যাপ্লিকেশন আর একটা হায়ারাবিলিটি প্রশ্ন। তাহলে এটা তুলোধারগত ক নাম্বারটা করো তোমরা, দেখি করতে পারো কিনা। ভেরি ইজি প্রশ্ন, কিন্তু আগে করিয়েছি আমরা। এই দুটো আছে সমান্তরালে, এর সাথে এইটা সমান্তরাল থেকে তুলোধারগত বের করে এটার সাথে যেটা পাবো সেটা হবে শ্রেণীতে আছে। তাহলে আমরা ক নাম্বারটা করি। তাহলে সিপি সমান কি হবে? C1 C2, তার মানে কি 1 2 সমান সমান 3 মাইক্রোফ্যারাড। তাই যদি হয় তার সাথে এটা কি হবে? এটার সাথে এটা শ্রেণী, তার মানে 1/CS, তার মানে 1/CP 1/C3, তার মানে কত হবে? 1/3 1/3, ভেরি গুড, 2/3। সুতরাং CS সমান সমান কি হবে? 3/2 মাইক্রোফ্যারাড পেয়ে গেলাম। কিন্তু আমরা ক নাম্বার, আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এখন আসি খ নাম্বার। খ নাম্বারটা করার আগে আমরা একটা কাজ করি। নরমালি আমার যে সার্কিট যেটা দেয়া আছে, আমার যে প্রদত্ত যে সার্কিটটা দেয়া আছে, এইটার ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তিটা আগে বের করি, তারপর এটাকে সমান্তরালে নিয়ে যাই। তাই যদি হয় খ নাম্বার, প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে এইভাবে কোনটা? প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে, ভেরি গুড। প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে CS কত সমান পেয়েছি আমরা, যেটা ক থেকে পেয়েছি ওটা সরাসরি আমি উঠিয়ে দিয়েছি। কত? CS সমান সমান 3/2 মাইক্রোফ্যারাডে, কিন্তু এটাকে ফ্যারাডেতে নিয়ে যেতে হবে কারণ আমার ভোল্টেজটা কিন্তু SI এককে দেয়া আছে। তাই যদি হয় তাহলে এটা কত হবে? 3/2 × 10⁻⁻6 ফ্যারাড। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তি কত হবে? E1 ধরি আমরা, হাফ CS × V²। V সমান কত আমাদের? V সমান হলো 10 ভোল্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে E1 টা বের করব, CS দেয়া আছে, ভেরি গুড। তাই যদি হয় তাহলে এটা কত হবে? হাফ × CS কত? 3/2 × 10⁻⁻6 কত? V কত? 10 এর স্কয়ার। ওকে, ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পেয়ে যাব। কত পেয়েছি আমরা? E1 7.5। এটা সমান পাবো 7.5 × 10⁻, কত ক্যালকুলেশনে আসে? -5 এত জুল। তাহলে আমরা কি পেলাম? প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে পেলাম। এখন কি করব? এখন এই সকল ধারকগুলোকে আমরা সমান্তরালে নিয়ে যাব। যদি সমান্তরালে নিয়ে যাই তার মানে বর্তনীটা তখন কি হবে? আমি এখানে করি, তখন বর্তনীটা আসবে এই রকম সমান্তরালে, তখন এই রকম আসবে, এরকম আসবে, এরকম আসবে। তিনটা তো এই যে এর সাথে যুক্ত করলো, এর সাথে যুক্ত করলো, এই যে তিনটা সমান্তরাল হয়ে গেল। তারপরে কি হবে আমাদের? এই যে এটা হলো V হলো 10 ভোল্ট, এটা C1, এটা C2, এটা C3, এরকম সমান্তরালে যেহেতু আছে। তাহলে এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে, যেটা সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে হলে CP সমান কি হবে আমাদের? C1 C2 C3, তার মানে কত? 1 2 3 এত কি মাইক্রোফ্যারাড, তার মানে কত হবে? 6 মাইক্রোফ্যারাড, তার মানে 6 × 10⁻⁻6 এত ফ্যারাড।
তাই যদি হয় এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি, তাহলে U2 সমান কি হবে, হাফ Cp ইনটু v স্কয়ার। মানটা বসিয়ে দিই, তাহলে একটা রেজাল্ট পেয়ে যাব আমরা 6 * 10 টু দি পাওয়ার -6 * 10 এর হোল স্কয়ার। তাহলে কত হয় রেজাল্টটা কত, 3 * 10 টু দি পাওয়ার কত, -4। 3 * 10 টু দি পাওয়ার -4 এত জুল। তাহলে কি দাঁড়ায় আমাদের, কোন ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি বেশি পেলাম, কি প্রথম পদার্থ বর্তনীর ক্ষেত্রে না সমান্তরালের ক্ষেত্রে, কোনটা বড়, U1 বড় না U2 বড়? 7.5 * 10 টু দি পাওয়ার -5, 3 * 10 টু দি পাওয়ার -4 আমার এইটা। তাই যদি হয় তার মানে কি সমান্তরালের ক্ষেত্রে আমার শক্তিটা বেশি জমা হবে। সমান্তরালের ক্ষেত্রে লাস্টে কিন্তু কমেন্টসটা লিখে দিতে হবে। তাহলে আমাদের ধারকের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আশা করি বাকি যে প্রবলেমগুলো তোমরা যদি একটু বাসায় দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসলে আমাদের আর একটা টপিকস বাকি আছে, সেটা হলো একটা যে তড়িৎ ফ্লাক্স আর হলো গাউসের সূত্র। তড়িৎ ফ্লাক্স যখন আমরা আসলে কথা বলতে যাই তখন আসলে একটা বদ্ধ তল কল্পনা করি, যেটাকে আমরা গসিয়ান তল বলি। এটা হলো একটা কল্পিত তল। সেই কল্পিত তলটা, এই তলটা কিন্তু যে কোনো আকৃতির হতে পারে, গোলাকার হতে পারে, বর্গাকার হতে পারে, আর যে কোনো সাইজের শেপের হতে পারে। তা আমরা আরেকটা ব্যাপার বলি, তড়িৎ ফ্লাক্স আসলে কি জিনিস, এটা একটা ফ্যাক্টর যে আসলে এটা কি করি। তড়িৎ ফ্লাক্সটা হলো যেমন সে একটা তল, এখন এই তলের ভিতর দিয়ে আমার কি পরিমাণ বলরেখা বেরিয়ে যাচ্ছে, যে পরিমাণ বলরেখাটা বেরিয়ে যাবে তার সংখ্যাকে নির্দেশ করে নরমালি। আমরা যদি সেটা নরমালি যদি বলি, তড়িৎ ফ্লাক্সটা হলো একটা তলের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা প্রবেশ করতেছে সেটাকে নির্দেশ করে, অর্থাৎ তড়িৎ বলরেখার সংখ্যাকে নির্দেশ করে। তাহলে আমরা এখন তড়িৎ ফ্লাক্সের সংখ্যাটাই যদি যাই আমরা সে একটা তল কল্পনা করলাম, এরকম সাইজের একটা তল, অথবা এরকম করতে পারি। এই তল যদি কল্পনা করি তাহলে এই তলের সাথে তলের ক্ষেত্রফলটা হলো s, তলের ক্ষেত্রফলটা s। তাই যদি হয় তো এই তলের সাথে বলরেখা অর্থাৎ তড়িৎ প্রাবল্যটা কিভাবে যাবে, লম্বভাবে কাজ করবে। সব সময় কিভাবে কাজ করবে, লম্বভাবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে যে তড়িৎ বলরেখা যেটা যায় অর্থাৎ তড়িৎ প্রাবল্য যে যায়, সেই তড়িৎ প্রাবল্যটা হলো কি E। তাই যদি হয় এখানে যে এই যে ক্ষেত্রফল, এটাকে আসলে এটা ভেক্টর ক্ষেত্রফল, এটাকে ভেক্টর রাশি নিয়ে যেতে পারি আমরা। তাহলে এই ক্ষেত্র তখন আমার তড়িৎ ফ্লাক্সটা কি হবে, তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে কোন একটা বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। কোন একটা বদ্ধ তলের ক্ষেত্রফল এবং ওই তলের সাথে লম্ব বরাবর যে তড়িৎ প্রাবল্যটা গমন করবে, এই দুটোর গুণফলকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স বলে। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই = s * e। এসটা কি আমার, এসটা হলো একটা তলের ক্ষেত্রফল আর এটা হলো কি তড়িৎ প্রাবল্য। তাই যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে ফাই তড়িৎ ফ্লাক্স কি পেলাম, E * s যেটাই ধরি। তাহলে এর একক কি আসবে আমাদের, আসলে একক আসবে কি, প্রাবল্যের একক কি নিউটন পার কুলম্ব, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। নরমাল ভাবে যদি বলি আমার তড়িৎ ফ্লাক্স আছে এই জিনিসটা। এখন কথা আছে এই যে আমার তড়িৎ প্রাবল্য ইলেকট্রিক ইন্টেন্সিটি, এই ইলেকট্রিক ইন্টেন্সিটিটা যদি কোনোভাবে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব যদি না থাকে, কোনো কারণে যদি হেলে থাকে, তখন কি হবে। তাহলে দেখি একই ছবিটা এখানে নিই। আমার এরকম ছিল, এর ক্ষেত্রফল s, আমার থাকার কথা ছিল এখানে, ও এইভাবে না থেকে সে কি করলো, এখানে হেলে, কত করে হেলে গেল, থিটা করে হেলে গেল।
যদি থিটা কোণে হেলে যায় তাহলে আমরা কিন্তু ভেক্টরে ফার্স্টের আগেই করেছি যে এই ক্ষেত্রে যার সাথে কোণ তৈরি করবে এটা হলো cos উপাংশ ধরি আমরা। cos উপাংশ যদি হয় তাহলে এই যে এক জায়গা গেল তাহলে এর সাথে কোণ কি পরিমাণ উপাংশ নিয়ে থাকলো এখানে এটা হলো e cos থিটা। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার ফ্লাক্স কি হবে, তড়িৎ ফ্লাক্স হবে s কি e cos থিটা। অর্থাৎ কোন একটা বদ্ধ তলের ক্ষেত্রফল এবং তার সাথে লম্ব বরাবর যে তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহের উপাংশের গুণফল কিন্তু এটা, অর্থাৎ ক্ষেত্রফল ইনটু তড়িৎ প্রবাহের উপাংশের গুণফল। তার মানে সংজ্ঞা কিন্তু আমরা দুইভাবে বলতে পারি, কোন একটা বদ্ধ তলের ক্ষেত্রফল এবং তার সাথে লম্ব বরাবর যে তড়িৎ প্রবাহ কাজ করবে সেটার গুণফল অথবা তড়িৎ প্রবাহের উপাংশের গুণফল। তাই যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ফাই সমান কি হবে es cos theta, that means e dot s, জাস্ট ডট প্রোডাক্ট। এটা আমরা ফার্স্ট ইয়ার আগে পড়েছি সেই জিনিসটা। ফাই সমান কি হলো e dot s। আরেকটা জিনিস এখন আমরা একটা তল কল্পনা করলাম, এখন এই তলের ক্ষেত্রফলটা আমরা ধরেছি s। এখন এই জায়গা যদি আমি তলটাকে ক্ষুদ্র ধরে নিই, যদি ক্ষুদ্র ধরি তখন ফ্লাক্স কি রকম হবে, অর্থাৎ আমি এই ছবিটাই আঁকি, আমার তো এটাই ছিল, তাহলে এখানে আমি এই জায়গা থেকে ক্ষুদ্র একটা ধরলাম, এর ক্ষেত্রফলটা হলো ds, ক্ষেত্রফলটা কি ds। তাই যদি হয় তখন কি হবে, তখন তো আমার এরকম ছিল, যাই হোক এটা ছিল এইটা ছিল, এখানে ছিল e cos θ। তাহলে এই ক্ষেত্রে আমার কি হতে পারে, ক্ষুদ্রর জন্য আমার কি হবে, ফ্লাক্সটা ক্ষুদ্র হবে, তার মানে d phi সমান সমান কি হবে, d phi সমান সমান কি হবে e dot ds, e dot ds। তাই যদি হয় সরাসরি নিয়ে আসলাম, তাই যদি হয় তাহলে এখানে টোটালটা কত হবে, phi সমান কি হবে ক্লোজ সারফেস e dot ds। এটা কিন্তু কাজে লাগবে। এখন এটা কি করলাম আমরা, যেহেতু এটা অর্থ হলো ইন্টিগ্রাল ক্যালকুলাসের ব্যাপার, এটা হলো আমার এটা ক্লোজ সারফেস, সারফেসটা যদি বদ্ধ হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, এটা এইভাবে নিয়ে আসলাম। তাহলে phi d phi টাকে phi তে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ক্লোজ সারফেস e ডট ds। তাহলে একটা ব্যাপার আসি, আমরা phi টাকে আসলে কত রকম ভাবে লিখতে পারি এখানে, তড়িৎ ফ্লাক্স একটা হলো es, আর একটা হলো e ডট s, আর একটা হলো কি ক্লোজ সারফেস e ডট ds। এটা হলো তড়িৎ ফ্লাক্স। এখন আমরা কি আসবো, গাউসের সূত্র, লাস্ট অপশন আমাদের গাউস। ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আসলে চারটি সূত্র হলো আমরা ধরি, যেটা সেটা হলো ম্যাক্সওয়েলের চারটি সূত্র। সেই চারটি সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হলো গাউসের সূত্র, এটাকে আমরা একটা মৌলিক সূত্র বলি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে। সেইটারই আলোচনা সামান্য তোমাদের আছে, সেটা সূত্রটা আজকে আমরা বলি। গাউসের সূত্র, গাউসের সূত্রটা বলতেছে কোন একটা বদ্ধ তলে, কোন একটা বদ্ধ সে আমরা এরকমই ধরি, এটা বদ্ধ তলে কি পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে, এবং এই তলের তড়িৎ ফ্লাক্সটা ধরে নিলাম phi। তাই যদি হয় তে গাউস বলছে কোন একটা বদ্ধ তলে যে পরিমাণ চার্জ আছে সেই চার্জের পরিমাণটা হবে ওই তলের তড়িৎ ফ্লাক্সের কত গুণ, ইপসাইলন নট। কোন একটা বদ্ধ তলে মোট আধানের পরিমাণটা হবে ওই তলের তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সকে একটু আগে করি, ওই তলের তড়িৎ ফ্লাক্সের কত গুণ, ইপসাইলন নট গুণ। তাই যদি হয় এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু phi একটু আগে যেটা পেলাম সেটা কিন্তু বসিয়ে দিতে পারি, অর্থাৎ কি e ডট ds ইকুয়াল টু কি হবে q। এই হলো আমার গাউসের সূত্র। যদি চার্জ থাকে তাহলে এখানে q আসবে, আর যদি চার্জ না থাকে তাহলে q এর জায়গায় 0 হবে। এটাকে যদি আমরা ঘুরায় দিতে পারি তাহলে কি হয়,
এখন যে যেভাবে বলে এটা হলো গাউসের সূত্র। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা এ পর্যন্ত স্থির তড়িতের যা পড়ালাম, স্থির তড়িতের মোটামুটি ম্যাক্সিমাম অংশ আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকটা থিওরির যে আমি পারতপক্ষে চেষ্টা করেছি একটা করে সলভ করে দিতে। এখন তোমাদের কাজটা হবে, যেহেতু আসলে আমরা সবাই ঘরের ভিতরে বন্দি মতো, আর আমার যে ক্লাসগুলো করাচ্ছি চেষ্টা করি যে আমরা বাসায় বসে এইগুলো একটু থিওরিগুলো দেখে তার যে প্রবলেমগুলো আছে, অঙ্কগুলো আমরা বই থেকে একটু করার চেষ্টা করি, তাহলে দেখো তোমাদের সবকিছু সহজ হয়ে যাবে। আর তারপরে যদি না হয় তাহলে তো আমরা আসি, যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টসে লিখতে পারো, যদি এটা বোঝো নাই তাহলে আমরা হয়তো সেটা রিপিট করব। তো যাই হোক, আমরা আজকে আর এই পর্যন্ত শেষ করব। যা করিয়েছি, যদি কোনো সমস্যা চেষ্টা করো, যদি সমস্যা হয় তাহলে কমেন্টসে আমাকে জানাতে পারো তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।